কর্ণধার, তুমি হবে চির সাথী। লও লও হে ক্রোড় পাতি, অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। মুক্তিদাতা, তোমার ক্ষমা, তোমার দয়া হবে চির পাথেয় চিরযাত্রা। তুমি হবে চির সাথী। লও লও হে ক্রোড় পাতি, অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। মুক্তিদাতা, তোমার ক্ষমা, তোমার দয়া হবে চির পাথেয় চিরযাত্রার। হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহুমেলি লয়। পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা অজানার। ভাষাও তর্ণী হে কর্ণধার, সম্মুখে শান্তি পারাবার। সম্মুখে শান্তি পারাবার। সম্মুখে শান্তি পারাবার। মুশকিলে পড়ে গেছি। যখন ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাও ছিল না। এখন যে কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। ও চলে গেলে ঘর আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? খারাপ ওনারা রাইকে যদি আয়ু খায় তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে দীর্ঘ লিখছে তাতে তো বলেন কি? হ্যাঁ, কারণ শাস্ত্রে কইছে ঐতিকান সন্নিপাত প্রাণ অপাত সমুদ্র। থাক থাক থাক, ওই সমস্ত শ্লোকগুলো আর আওড়াবেন না। ওগুলো শুনলে আমার ভয় আরো বেড়ে যায়। ওগুলো খাওয়ার সময় ওর কষ্ট দেখে যে আমার বুকটা কেটে যায়। তোমার দেখি খাইলো, হ্যাঁ খাইলো। এই যে ওই কষ্ট যত প্রবল তার ফল হইল যে এত বেশি। এই তো মহর্ষি শ্রবণ কইছে, বেশ রঙই তোমার পঞ্চ তিক্ত তিক্ত আঙ্গাসু ফলপ্রদা। বুঝলে? আর তুমি তো এখানে তো বসে ওদিকে আবার মেলা লুকি বসে আছে। মনে লাগবে তিক্ত আশু ফলপ্রদা। তিক্ত আশু ফলপ্রদা। তিক্তং আশু ফলপ্রদং। ওইটুকু একটা ছেলে মাধব দত্ত আছো নাকি? মাধব দত্ত, মাধব দত্ত, গৃহস্থের কল্যাণ হোক। সর্বনাশ করলে। সে কি গো, আমাকে তোমার ভয় কিসে? তুমি যে ছেলেকে বাবার সন্তান। এই দেখো মা, তুমি তো আর নিজে কোনো ছেলে মানুষ নাও, আর তোমার ঘরেও কোনো ছেলে নেই, আর তোমার খেয়াল করার বয়সটাও গেছে গো। তা আমাকে নিয়ে তোমার ভাবনা কিসে? তুমি যে ঘরে যে ছেলে একটা এনেছি, এই সবকিছু ওই ছেলে ভোগ করবে জেনে উপার্জন একটা বেশ আনন্দ হচ্ছে। তা ছেলেটিকে তো ফেলে বলো দেখি। আমার স্ত্রী ওই গ্রাম সম্পর্কে ভাই ভাই ও আচ্ছা আচ্ছা। ছেলেবেলা থেকে ওর ওইটুকু শরীরে যেভাবে বাদ পিত্ত ও শ্লেষ্মা প্রকোপিত হয়েছে, তাতে আর বড় আশা নেই। হ্যাঁ, তাই তো শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ওকে ওই ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি।
আর তুমি তো হলে গিয়ে ছেলেগুলোকে ঘর থেকে টেনে বের করার সর্দার। তারপর ওই ছেলেটির সাথে ভাব করে নেওয়া যাবে। হ্যাঁ, চলি গো মাধব। কি অমল? না বাবা, ওই দেখো না, যেখানে পিসিমা যাতায়াত করে ডাল ভাঙছে, আর ওই ভাঙা ডালের খুদগুলো কাঠবিড়ালিটা দু হাতে তুলে নিয়ে মেঝের উপর ভর দিয়ে বসে কুটুস কুটুস করে খাচ্ছে। ওইখানটাতেও যেতে পারবো না? না বাবা, কবিরাজ যে বলেছেন বাইরে বেরোলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বারে, কবিরাজ জানবেন না? তিনি যে সব এত মোটা মোটা পুঁথি পড়ে ফেলেছেন। ও, পুঁথি পড়লেই বুঝি সমস্ত জানতে পারা যায়? ও মা, তুমি তাও বুঝি জানো না? আমি কেমন করে জানবো? আমি তো পুঁথি কিছুই পড়িনি, তাই তো জানি না। দেখো অমল, এই বড় বড় পণ্ডিতেরা, তারা তো তোমারই মতন, তারা কেউ ঘর থেকে বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে? তারা যে কেবল দিন রাত ওই ঘরের মধ্যে বসে পুঁথি পড়েন, আর কোনো দিকে তাদের চোখ নেই। অমল, তুমিও বড় হলে মস্ত বড় পণ্ডিত হবে, এত মোটা মোটা সব পুঁথি পড়বে, সবাই দেখে কত আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, আমি পণ্ডিত হব না, আমি কিছুতেই পণ্ডিত হব না। আমি চারদিকে যা আছে সব দেখবো, কেবলই দেখে বেড়াবো। দেখবে কি? আর একবার তো আছেই বাকি। ওই দেখো, আমাদের জানলা দিয়ে দূরে পাহাড় দেখতে পাওয়া যায়। আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টাকে পার করে চলে যাই। কি পাগলের মতো কথা! খামোকা কাজ নেই কমনি, পাহাড়টাকে পার করে চলে যাই। অমল, অমল, এটা তো বুঝতে হবে, ওই পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে রয়েছে, তখন ওটা পেরিয়ে যাওয়া পারো। আচ্ছা, নইলে কত বড় বড় সব পাথর চড়ক করে অত বড় একটা কাণ্ড করবার দরকার কি ছিল? পিসেমশাই, হ্যাঁ, আমার কি মনে হয় ও বারণ করছে? হ্যাঁ, আমার কিন্তু মনে হয় যে এই পৃথিবীটা তো কথা কইতে পারে না, তাই তাই এমন নীল আকাশের দিকে দু হাত তুলে ডাকছে অনেক দূরে। যারা একলা ঘরের ভিতর বসে থাকে তারাও সেই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি পায় না? পণ্ডিতরা তো তোমার মতো খ্যাপা নয়, তাই তারা সেটা শুনতেই চায়। আমার মতো খ্যাপা? আমি কালকে একজনকে দেখেছি। তাই নাকি? তা কিরকম শুনি? তার কাঁধে একটা বাঁশের লাঠি, আর লাঠির আগায় একটা পুটুলি বাঁধা, আর ডান হাতে একটা ঘটি, আর কোনো একজনের নাকড়ায় জুতো পরেছে। ওই ওই মাটির রাস্তা ধরে ধরে ওই পাহাড়টা পার করে চলে যাচ্ছিল। আমি না ওকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? জানি না, যেদিকে হয়। কেন যাচ্ছ? কাজ খুঁজতে যাচ্ছি গো, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? তারপরে নাকায় জুতো পরা লোকটা চলে গেল। আমি জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। ওই যে গো, আমাদের ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে না, ওই ঝর্ণার জলে ও আস্তে আস্তে নেমে প্রথমে পা ধুয়ে নিল, তারপরে কাঁধ থেকে লাঠি নামিয়ে পুতুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে খেয়ে নিলে। খাওয়া হয়ে গেলে আবার পুতুলি কাঁধে করে নিলে, তারপরে ধীরে ধীরে পায়ের কাপড় গুটিয়ে ঝর্ণার জলের ভিতর পা দিতে দিতে পার হতে হতে কোথায় কত দূরে চলে গেলে। আমি পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে আমি একদিন ছাতু খেয়ে আসবো। হ্যাঁ, বেশ তো। পিসিমা কি বললে? পিসিমা বললে, তুমি ভালো হয়ে যাও, তারপর তোমাকে ঝর্ণার ধার থেকে ছাতু খাইয়ে আনবো। আচ্ছা পিসেমশাই, হ্যাঁ? আমি কবে ভালো হব?
পা দিতে দিতে পার হতে হতে চলে যাব। দুপুরবেলা সবাই যখন ঘরের দরজা বন্ধ করে একলাটে শুয়ে আছে, তখন আমি কোথায় কত দূরে দূরে কাজ খুঁজতে খুঁজতে চলে যাব। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হয়ে ওঠো, তারপরে না হয়। তারপরে কিন্তু তুমি আমায় পণ্ডিত হতে বলো না পিসে মশাই। বেশ তো, তুমি কি হতে চাও বলো? আমি হ্যাঁ। আমার এখন মনে পড়ছে না, আমি তোমাকে পরে মনে করে বলবো। আচ্ছা বেশ বাবা, তাই বলো। শোনো বাবা, ধরে নিয়ে যেত হ্যাঁ। তবে তো বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ কোথাও ধরে নিয়ে যায় না। আচ্ছা বেশ, তুমি এখানে চুপ করে বসো, আমি যাই কাজগুলো মিটিয়ে আসি। এখানেই বসবে, বাইরে বেরিয়ে যেও না, কেমন? না, দইয়ালা, ও দইয়ালা, किस लिए बुला रहे हो? दही खरीदना है क्या? কেমন করে কিনবো? আমার কাছে তো পয়সা নেই। अरे बेटा नहीं खरीदना है तो मेरा समय काहे बर्बाद कर रहे हो? দইয়ালা, আমি যদি পারতুম তাহলে তোমার সাথে যেতুম। बेटा तुम यहाँ बैठकर क्या कर रहे हो? আমায় কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছেন, তাই তো আমি দিনরাত এইখানেই বসে থাকি। हाय 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 बेटा तुम्हें क्या हुआ है? আমি জানি না আমার কি হয়েছে, আসলে আমি তো পুঁথি কিছু পড়িনি, তাই জানি না। আচ্ছা দইয়ালা, হ্যাঁ? তুমি কোথা থেকে আসছো? मैं आपका गांव से आ रहा हूँ। তোমার গ্রাম? এই অনেক অনেক দূরে তোমার গ্রাম? मेरा गांव वो 5 मुड़ा पहाड़ के नीचे शामली नदी के किनारे में है। পাঁচমুড়া পাহাড়, हाँ। সামলি नदी, কি জানি তোমাদের গ্রাম হয়তো দেখেছি কখনো। देखे हो कभी हमारे गांव में गए थे? না না, আমি তো চলে বেড়াচ্ছে। हाँ हाँ हमारे गांव में बहुत सारी गाय चरती है। আর গ্রামের মেয়েরা সন্ধ্যাবেলা নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়। তারা সব লাল শাড়ি পরা। अरे कितना आश्चर्य बात बोल रहे हो। हमारा गांव की सभी लड़कियां नदी से पानी भरकर लाती है, मगर वो सब लाल साड़ी पहनती है ऐसा नहीं। लेकिन बेटा तुम जरूर कभी वहाँ गए होगे। না না দইবেলা, আমি সত্যি বলছি, আমি কোনোদিনও যাইনি। কিন্তু যেদিন আমি কবিরাজ বাইরে বেরোতে বলবে, তুমি আমাকে নিয়ে যাবে তোমাদের গ্রামে। ले जाएंगे बेटा, जरूर ले जाएंगे, जरूर ले जाएंगे। তাহলে তাহলে আমাকে আমার দই বেচতে শিখিয়ে দিও না। अरे बेटा दही क्यों बेचोगे? बड़ा बड़ा किताब पढ़ के पंडित हो जाओगे। না দইওয়ালা, আমি পণ্ডিত হব না, আমি কিছুতেই পণ্ডিত হব না। আমি তোমার মতো তোমাদের গ্রাম থেকে, তোমাদের গোয়ালাপাড়া থেকে দই নিয়ে এসে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। তুমি কেমন সুর করে করে বলো, দহি দহি মিঠা দহি। আমাকে সুরটা শিখিয়ে দাও না। हाय मेरी किस्मत, ये सुर भी कोई सीखने का सुर है? না না, সুরটা শুনতে আমার ভারী ভালো লাগে। আজ আমি শেষ থেকে दही तुम खाओ। কেমন করে খাবো? আমার কাছে তো পয়সা নেই। नहीं बेटा पैसे की बात मत करो। দইওয়ালা, हाँ তোমার অনেক দেরি হয়ে গেল, তাই না দইওয়ালা? नहीं बेटा नहीं, मेरा कुछ देर नहीं हुआ है, मेरा कोई नुकसान नहीं हुआ है। दही बेचने का सच्चा सुख वो तो आज हमें पता चला। दही मीठा दही।
একটু শুনে যাও প্রহরী। তোর গাড়ি কি করছিস কেন? আমাকে তোর ডর নাই? হয় কেন তোমরা কি কেন ভয় করো? যদি তোকে ধরে নিয়ে যাই। নিয়ে যাবে? কোথায় ধরে নিয়ে যাবে? ওই অনেক দূরে, ওই পাহাড়টা পার করে। একেবারে রাজার কাছে যদি ধরে নিয়ে যাই। রাজার কাছে নিয়ে চলো না আমায়। কিন্তু কবিরাজ যে আমায় বাইরে বেরোতে বারণ করেছেন। ওরা মানা করেছে? ও ওকে মুখটা শুকায় সাদা হয়ে গেছে। আচ্ছা প্রহরী, তুমি ঘন্টা বাজাবে না? কি কোনো সময় হয় নাই? এখনো সময় হয়নি। কেউ বলে সময় হয়ে চলেছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা তুমি ঘন্টা বাজালে তবেই তো সময় হবে। তা হবে কেন? সময় হলে তো আমি ঘন্টা বাজাইনি। আমার ঘন্টা বাজে আমার ভারী ভালো লাগে শুনতে। আচ্ছা প্রহরী, তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সকলকে কর। সময় পয়সা নাই, সময় সব সময় চাঁড়ে চলে যাচ্ছে। চলে যাচ্ছে? কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে দেশ বুঝি তো দেখে আসেনি। আমার না ভারী ইচ্ছে করে ওই সময়ের সাথে বয়ে যেতে। যে দেশের কথা কেউ জানে না, সে অনেক দূরে। সেদিন সকলকে যেতে হবে না। আমাকেও যেতে হবে। হবে কিন্তু কিন্তু কবিরাজ যে আমার বাইরে বেরোতে বারণ করলেন। কোন দিন কোবরা নিচে এসে ছেড়ে নিয়ে যাবে। না না, তুমি তাকে চেনো না। তিনি কোথাও ছাড়েন না। তিনি কেবল দিন রাত্রে বসে খেতেন। আছে ভালো কোবরা যে আছে সে নিচে আইসা হাতে ধরে ছেড়ে নিয়ে যাবে। আমার সে ভালো কবিরাজ কবে আসবে? আমার তো এখানে বসে থাকতে ভালো লাগে না। মন কথা কইতে নাই বা। না, আমি তো বসেই আছি। আমার দিন রাত যেখানে বসিয়ে রেখে দিয়েছে, আমি তো সেইখান থেকে নড়িনি। কিন্তু যখন তোমার ঘন্টা বাজে, আমার মনের ভেতরে কেমন একটা করে। আচ্ছা প্রহরী, কি বা? ওই যে ওই রাস্তার ওপারে অনেক বড় বাড়িতে একটা নিশে নড়িয়ে দিয়েছে। আর ওখানে লোকজন কেবলই আসছে আর যাচ্ছে। ওখানে কি হয়েছে? ওখানে লোকজন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আবার কার হবে? রাজার ডাকঘর। এই ছেলেটা ভারী মজা। ও, ওখানে রাজার কাছ থেকে সব চিঠি আসে। দেখো কোন দিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামে চিঠি আসবে? কিন্তু আমি যে ছেলে মানুষ। তোমার খোলা জানলার সামনে থেকে কত বড় একটা সোনালী রঙের নিশান প্রায় ডাকঘর খুলতে যাবেন কেন? আচ্ছা যদি আমার নামে চিঠি আসে, আমায় কে দিয়ে যাবে? রাজার অনেক ডাকঘর করা রয়েছে। দেখো না ছাত্রী কোল কোল সোনা তকমা পড়িয়া তারা কেমন ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি করে? কোথায় ঘোরাঘুরি করে? ঘরে দেশে দেশে ছেলের কথা শুনলে আপনি পায়। বেশ তো, আমিও বড় হলে রাজার ডাক ঘর করা হবে। এই ছেলে আমার রাজার ডাকঘর যাবে। তুমি অমন করে হাসছো কেন? ওই কাজটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। না না, তোমার কাজটাও ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁ ঝাঁ পড়ে, তখন তোমার ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আর একদিন রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে বিছানার উপর উঠে দেখি প্রদীপের আলো নিভে গেছে। আর কোন অন্ধকারের মধ্যে দিয়ে তোমার ঘন্টার আওয়াজ আসছে। ও, ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? এ না না উনি যেই মোটালি করে ওকে নাই মানে তার সাথে দিন রাত এমনই লাগে সকলকে ডর পায়। আমার কাজ কামাই যাচ্ছে, আজ আমি যাই। আবার কাল সকালে এসে তোমাকে পুরা শহরের খবর শোনাই যাবো। আজ আমি যাই।
মতন বুদ্ধি কাটি কি করে কোন বান্দর রে তুমি তো বড় মশাই, তোমাকে তো সবাই মানে। হ্যাঁ না মানে তা কি তা খুব মানে রাজার ডাকঘর করা তোমার কথা শুনে না শুনলে ওর প্রাণ বাঁচে ভাই রে কি সাধ্য। তুমি রাজার ডাকঘর করাকে বলে দেবে আমার নাম অমল, আমি এই জানলাটার কাছে বসে থাকতে। কেন কথা রাখাম যদি আমার নামে চিঠি আসে? তোর নামে চিঠি? তোর কায় চিঠি লাগবে? যদি যদি রাজা নিজে চিঠি লেখে তখন? রাজা তো চিঠি লিখবে তা না লিখবে তা কি তাই? তুই হলো আমার পরম বন্ধু, তোর সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে। খবর পাসুন সবু চিঠি আজকে আসে কি কাইলে আসে পয়সা জমাই সাথে কি আর বড় খরচ রাজা বাচ্চা ছাড়া ও যে তোর খরচ আছে মুই তাই ব্যবস্থা করছে। না না, তোমার কিছু করতে হবে না। কেন রে তোর খবর মুই রাজাকে জানি দিন আর রাজা খাতির না পারে তোমার না লাই আলাক বাইক পাইছে রে সাধারণত বড় ভার লাগে আমি একটা শেষ আছে
আমরা সবাই খেলতে চলেছি। কি খেলবে? আমরা চাষ খেলা খেলবো। এই আমাদের লাগো আর আমরা দুজনে গরু হবো। সমস্ত দিন ধরে খেলবে? হ্যাঁ সমস্ত দিন। আর সন্ধ্যের সময় ওই মাটির রাস্তা ধরে ধরে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ সন্ধ্যার সময় ফিরবো। আমার এই খোলা জানালাটা সামনে দিয়ে ফিরো না ভাই। তুমি বেরিয়ে এসো না, আমাদের সাথে খেলতে চলো। হ্যাঁ আমার কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছে। এই চল 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 চল। ভাই, তোমরা আর একটু সময় আমার এই খোলা জানালাটার সামনে খেলো না। ভাই এখানে কি নিয়ে? হ্যাঁ কি নিয়ে? এই তো আমার সমস্ত খেলনা পড়ে আছে, এসব তোমরাই না। বাবা 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 কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, সুন্দর সেপাই, এই যে জলপাইগুড়ি। আচ্ছা এই সমস্ত খেলনা তুমি আমাদের দিয়ে দিন। হ্যাঁ, এসব তোমাদের দিলাম। আমার কষ্ট হচ্ছে না? না না, একেবারেই না। এইগুলো কি সব ফেরত দেবো না? না না, এগুলো ফেরত দিতে হবে না। এগুলো যখন পুরনো হয়ে যাবে তখন আমি আমাকে তোমার নতুন খেলনা নিয়ে দেবো। আচ্ছা কেউ বকবে না তো? না না, কেউ বলবে না। ও ভাই এই সেপাইগুলোকে মনে সব সাজা। আমরা সবাই যুদ্ধ যুদ্ধ খেলি। কিন্তু বন্দুক ভাই কোথায়? বন্দুক এই তো। হ্যাঁ দা এই একটা সরকারি পড়ে আছে, দেখো মানে দেখ। এইটা ভেঙে আনো বন্দুক বানাই। হ্যাঁ এই নে তুই ভাই তুমি ঘুমিয়ে পড়ছো? হ্যাঁ ভাই, ভারী ঘুম পেয়ে আসছে, আর অনেকক্ষণ বসে আছে তো, তাই না পিঠটা। বাদবাড়ির আরেকজনের সরব। হ্যাঁ আর কত আছে? আচ্ছা, যদি আমার নামে চিঠি আসে তাহলে আমায় কেমন করে চিনবে? চিঠিতে তোমার নাম লেখা থাকলে তারা ঠিক তোমাকে আসবে, তাদের মধ্যে একজনকে এনে আমায় চিনিয়ে দিও না। আচ্ছা দেব। এই চল 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 চল। হ্যাঁ বাবা, ওইখানে বসে থেকেই তো তোমার ব্যায়াম আরো বেড়ে গিয়েছে। না পিসেমশাই, আমি আমার ব্যায়ামের কথা কিছুই জানি না, কিন্তু এখানে থাকলে আমি বেশ ভালো থাকি। ওখানে বসে থেকেই তো তুমি এ শহরের যত রাজ্যের ছেলে পুরো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছো। পিসেমশাই, আজ মনে হয় আমার সেই ফকির আমাকে জানলার কাছে দেখতে না পেয়ে ফিরে চলে যাবে। তোমার আবার ফকির কে বাবা? সেই যে যে আমাকে নানা দেশ বিদেশের গল্প শুনিয়ে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো তেমন কোনো ফকিরকে চিনি না। ওই তো ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার যদি পায়ে পড়ি পিসেমশাই, তুমি তাকে কি ইচ্ছা বলো, যাতে একবার আমার ঘরে আমার পাশে এসে বসে একবার। অমল! এই তো ফকির, এসো আমার পাশে এসে বসো। আমি তোমার পাশটায় গিয়ে বসি। এ কি হয়েছে? আমি ফকির, তুমি যে কি নো এটা বুঝতে পারি। আচ্ছা ফকির,
তুমি কোথায় গিয়েছিলে? আমি ওই ক্রৌঞ্চদ্বীপে গিয়েছিল। ক্রৌঞ্চদ্বীপ? হ্যাঁ, ক্রৌঞ্চদ্বীপ। সেখান থেকে এই মাত্র আসছে। তোমার ভারী মজা, তাই না? তুমি কিন্তু আমায় বলেছিলে আমি ভালো হয়ে গেলে তুমি আমাকে তোমার চেলা করে নেবে, মনে আছে ফকির? মনে নেই আবার? আবার এমন সব মন্ত্র শিখিয়ে দেবো যে পর্বত, অরণ্য, সমুদ্র কোথাও কিছুতে আটকে রাখতে পারবে না। আচ্ছা আচ্ছা, এ কি পাগলের মতো কথা হচ্ছে বলে দেখি তোমাদের? বাবা অমল, দেখো বাবা, ওই পর্বত, অরণ্য, সমুদ্রের কথা আমি ভয় করি, কিন্তু তোমার এই বিষয়টির সঙ্গে যদি আমার ওই কবিরাজ এসে জোটে, তাহলে কিন্তু আমার এই মন্ত্রকে হার মানতে হবে। না না পিসে মশাই, এখন আমি কোথাও যাব না। এখন আমি চুপটি করে এইখানটাতেই বসে থাকবো। কিন্তু যেদিন আমি ভালো হয়ে যাব, আমি সেই দিনই ফকিরের মন্ত্র নিয়ে বেরিয়ে পড়বো। পাহাড়, পর্বত, অরণ্য সেদিন আর আমায় কিচ্ছুতে ধরে রাখতে পারবে না, কিচ্ছুতে না। ছি বাবা, কি বলবো এখন যাই যাই বলতে নেই, শুনলে আমার বড় কষ্ট লাগে। ফকির, তুমি যদি কিরকম দিন বলো না আমার। ক্রৌঞ্চদ্বীপ সে ভারী আশ্চর্য জায়গা অমল। সেখানে মানুষ নেই, সে পাখিদের দেশ। তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওরে। সমুদ্রের ধারে? সমুদ্রের ধারে বই কি এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি ওই পাহাড়ে তাদের বাসায় ফিরে আসতে থাকে। তখন আকাশের রঙে, পাহাড়ের রঙে, পাখিদের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে? বিলক্ষণ! ঝর্ণা না থাকলে চলে, একেবারে হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে। আর তার কি নৃত্য! নুড়িগুলোকে ঠুকঠাক ঠুকঠাক করে বাজাতে বাজাতে খল 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 ঝর 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 করে ওই 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 সমুদ্রের মুখে ঝাঁপ দিয়ে গিয়ে পড়ছে। কোন কবিরাজের বাবার সাথী নেই তাকে এক মুহূর্ত কোথাও আটকে রাখে। অমর, ওই পাখিগুলো যদি আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ ভেবে এক ঘরে করে না রাখতো, তাহলে হয়তো ওদের ওই হাজার হাজার বাসার পাশে ছোট্ট একটা বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে গোটা দিনটা কাটিয়ে দিত। আমি যদি পাখি হতাম না তাহলে তো খুব মুশকিল হতো। যা শুনো, তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো যে তুমি বড় হলে দই বিক্রি করবে। এই দেখো বাবা অমল, ওই পাখিদের মাঝখানে তো তোমার দইয়ের ব্যবসাটা বেশ জমতো না, তাতে কিঞ্চিত লোকসানি হতো। কি হতো তো? আর তোমার চলে না? তোমরা দেখছি আমাকে জলা ফিরে চলে গেছে। গেছে বই কি? আমার এই শখের ফকিরের তলবি বই ক্রৌঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো পেট চলে না। সে তোমার জন্য একবার দই রেখে গেছে আর বলে গেছে গ্রামে তার বঞ্জির বিয়ে, তাই কলমি পাড়ে বাঁশের পর মাছ দিতে যাচ্ছে। তাই বড় ব্যস্ত আছে সে। কিন্তু সে যে বলেছিল তার বন্ধুটির সাথে আমার বিয়ে দেবে। বাবা বাবা, তাহলে তো খুব মুশকিল হলো অমল। বলেছিল তো, বলেছিল সে আমার টুকটুকে বউ হবে। তার নাকে জুতো, তার লাল রঙের শাড়ি, সকালবেলা স্নান করে নিজে হাতে কালো গরু দুধ দুইয়ে আমাকে মাটির ভারে করে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে। আর সাঁঝের বেলায় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার 7 ভাই চম্পার গল্প করে শোনাবে। বাবা বাবা, এ তো খাসানো দেখছি। আমি ফকির মানুষ, আমার কেমন লোভ হচ্ছে। দি এবারকার মতন বিয়েটা দি। আমি ফকির, আমি তোমাকে বলছি, তোমার যদি দরকার পড়ে তাহলে ওর ঘরে পঞ্জির অভাব হবে না। আর তো আমার চলে না, আমি চললাম না তো। অমাদো, আহা শুনি আমার মা। ফকির, শিবসে তো গিয়েছে। এবার আমায় চুপে চুপে বলো না আমার নামে রাজার চিঠি কি এসেছে? শুনেছি গো যে তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয় আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূর দেখতে পাওয়া যায়, সেই ঘন বনের পথে। আরে তুমি তো সবই জানো দেখছি, সেই পথেই তো। জানি ফকির, আমি সব জানি। কিন্তু বাবা, তুমি কেমন করে জানলে? কেমন করে জানলে?
ঠিক বলতে পারবো না, কিন্তু আমার জানি মনে হয় যেন সে আমি অনেকবার দেখেছি, অনেক কাল আগে। কতকাল আগে ঠিক মনে পড়ে না, বলবো? আমার মনে হয় রাজার ডাকঘর করারা ওই ওই পাহাড়ের গা বেয়ে নেমে আসছে। তার কাঁধে একটা চিঠির থলি আর হাতে একটা লণ্ঠন। কতদিন, কত রাত্রি ধরে সে কেবলই একলাটে নেমে আসছে ফকির। নদীর পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ধরেছে সেই পথ ধরে চলে আসছে। নদীর পাশে ঝড়ের ক্ষেত, খেতে একটিও মানুষ নেই, কেবল কাদা পচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। তারই পাশ দিয়ে সরু আল চলে গিয়েছে। সেই আল ঘুরে ঘুরে রাত্রি দিন কেবলই একলাটি সে নেমে আসছে ফকির। আর যত সে নেমে আসছে দেখছি আমার মনের মধ্যে ভারী খুশি হয়ে উঠছে, ভারী খুশি হয়ে উঠছে। আচ্ছা ফকির, যে রাজার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? হ্যাঁ বাবা, আমি জানি গো। আমি যে রোজ তার কাছে ভিক্ষে নিতে যাই। ভিক্ষে নিতে যাও? বেশ তো, আমিও ভালো হয়ে গেলে আমিও তার কাছে ভিক্ষে নিতে যাব। সে তো ভালোই হবে। তুমি আমার সঙ্গে গেলে আমিও বেশ এর পরে আমার ভিক্ষে দিবে। আমি তার দরজার কাছে দাঁড়িয়ে জয় হোক বলে জয় হোক। ঘন্টাটি বাজিয়ে নাচবো, সে বেশ হবে, তাই না ফকির? খুব ভালো হবে। কিন্তু বাবা, তুমি কি ভিক্ষে চাইবে? আমি রাজাকে বলবো তিনি যেন আমাকে তার ডাকঘরে হরকড়া করে দেয়। আমি তার নামে চিঠি গ্রামে গ্রামে দেশে দেশে বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে গেলে সে আবার ভিক্ষে করতে শিখিয়ে দেবে। কে বলো তো? ছিদা। ছিদা? কোন ছিদা? সেই যে গন্ধ পোড়া। গন্ধ? ও হ্যাঁ 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 হ্যাঁ। ও তো বেচারা তোকে দেখতে পায় না, তাই আমারই মতো একটা বাচ্চা ছেলে ওকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি পিসি মশাইকে কতবার বলি ওকে ভিক্ষে দিতে, কিন্তু পিসি মশাই বলে ওনাকে মিথ্যে কানা, মিথ্যে খোড়া। আচ্ছা ফকির, ও না হয় মিথ্যে কানাই হলো, কিন্তু ওদের চোখে দেখতে পাই না, এইটি তো সত্যি। হ্যাঁ বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওটাই যে ওর চোখে দেখতে পায় না। তাহলে কানা বলো আর নাই বলো, কিন্তু বাবা ও তো ভিক্ষে পায় না, তাই এখানে বসে থাকি কি করতে? বারে, ওকে যে আমি নানা দেশ বিদেশের গল্প শোনাই। তুমি যে গল্পগুলো আমায় পড়ো সেই সব গল্প ওকে আমি করেছি। ও শুনতে ভারী ভালোবাসে। সেদিন তুমি আমাকে হালকা দেশের গল্প করেছিলে। হালকা দেশ? যেখানে কোনো কিছুর কোনো ভার নেই, যেখানে একটু লাফ দিলেই অনেক বড় পাহাড় পার করা যায়। সেই গল্প শুনেও কি খুশি হয়েছে। আচ্ছা ফকির, সে দেশে কোন পথ দিয়ে যাওয়া যায়? তোরের দিক দিয়ে তো একটা রাস্তা আছে গো, কিন্তু সে পথ খুঁজে পাওয়া খুব। এই যে তোমরা কি ফ্যাশন পাবি বসে আছো বলে দেখি না? কেন, কি হয়েছে? তোমরা নাকি রটিয়েছো রাজা মশাই নাকি তোমাদেরকে চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? আমাদের পাড়ার এক পঞ্চানন বলুন রাজার কানে এই কথাটা তুলে একটা বেনামি চিঠি লিখে দিয়েছে। দেখো মাধব, সকল কথাই যে গিয়ে রাজার কানে ওঠে সে কথা কি আমরা জানি না? জানো যখন মুখটা একটু সামনে চলো না কেন বাবু? রাজা বাদশাহের নামে কি চারটা কথা না বললে কি নয়? তোমরা তো দেখছি আমাকে সত্য বিপদে ফেলবে। ফকির, রাজা কি আমার উপর রাগ করেছে? ভাগ করবেন তো তোমার মতো। তুমি এখানে সব অন্ধকার হয়ে আসে। আসবে বাবা, আসবে। রাজা আজকে আমার দেখতে খুব ভালো কবিরাজ মশাই। মনে হচ্ছে কোনো অসুখ, কোনো বেদনাই আর আমার নেই। হাসিটি তো ভালো লাগতেছে না। হ্যাঁ, হাসিটি ভালো লাগতেছে না। ওই যে কইছে ভালো বোধ হয়ে গেছে, ওইটা হইলো যে খারাপ লক্ষণ। হ্যাঁ, আমাকে চক্রদত্ত সেই কইছে। চক্রদত্তের কথা রাখুন, এখন বলুন ব্যাপারটা নাকি? বোধ হইতেছে ধরে রাখা যাবে না। কিন্তু আমি তোকে খুব যত্ন করে রেখেছি। ঘরের দরজা জানলা সব সময় বন্ধ রাখি, বাইরের বাতাস একেবারে আসতে দিই না। আমি আমলের সময়
দীক্ষা এলাম তোমাকে সদর দরজার ভিতর দিয়া ও ও কইরা হাওয়া ঢুকতেছে ওইটা ভালো লক্ষণ নয়। তুমি যাও অক্ষণি ভালো কইরা সদর দরজার এই তালাটা বন্ধ কইরা দাও। হ্যাঁ, না হয় তোমাকে এখানে 2-4 দিন লোক আনাগোনা বন্ধই থাকবে। আমার চোখ কিছু হয়েছে, মাথায় ঘুমাচ্ছে। কবিরাজ মশাই, যে আপনার নয় ঘরে আনলুম, ভালোবাসুন, মত করিয়া বলে রাখতে পারবো না। আমি বাড়িতে গিয়ে একটা বিষ বড়ি পাঠাইয়া দিতেছি, ওইটা খাওয়াইয়া দেখো, রামবার বললে ওইটাই রাখবে। আস্তে ঘুমোচ্ছে না ফকির, তুমি মনে করেছো আমি ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমোইনি। আমি যে অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আর আমার মনে হচ্ছে আমার শিয়রের কাছে বসে আমার মা বাবা কথা বলছে। আরে মাধব দত্ত, আজকাল যে তোর সাথে বড় বড় মানুষের সমন। কি যে বলেন মরণ মশাই, আমরা নিতান্তই সাধারণ মানুষ। তোমার এই বাপুটাকে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, পাগল, ওর কথা ধরলে কি চলে? রাজ্যের চিঠি আছে, তোমার ন্যায় ও যোগ্য ঘর রাজা কোটে পাবে। তাই দেখেছেন না তোমার জানলার সামনে রাজার না ডাক্তার বলছে। আরে বাপু, তোর নামে রাজার চিঠি আসছে। সত্যি? এটা টট না হয়ে যায় বটে। দেখ, রাজার চিঠি নেই। মোড়ল মশাই, তুমি ঠাট্টা করছো না তো? এই সত্যি রাজার চিঠি? ফকিরের সত্যি তার চিঠি? ফকির? হ্যাঁ বাবা, আমি ফকির। আমি তোমাকে বলছি এই সত্য রাজার চিঠি। তাহলে আমি এতে কিছু পড়তে পারছি না কেন? আমার চোখের সামনে সব সাদা হয়ে আসছে কেন? মোড়ল মশাই তুমি পড়ে দাও না। রাজা লিখছেন, মুই আজকালের মধ্যে তোর বাড়ি জানছেন, মোর জন্য মুড়ি মুরগির ভোগ তৈরি করে রাখো। মোরা রাজভবন ভালো লাগিছে না। দোহাই মোড়ল মশাই, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস করে এমন সাধ্য আছেও? কুর্তা, তুমিও খেপলে না? হ্যাঁ খেপেছি, আমি খেপেছি। এই সাদা কাগজে আমি আজ অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসলেন, আর সঙ্গে আনছেন তার সবচেয়ে বড় রাজ কবিরাজ। শুনতে পাচ্ছ? তিনি আসছেন ফকির, তিনি আসছেন। ওরা আরেকবার না খেপিল শুনিল বাবা নয়। মোড়ল মশাই, তুমি যে সত্যি রাজার চিঠি আনবে আমি মনে করিনি। দাও, আমার পায়ে ধুলো দাও। ও জ্ঞান নাই, মনটা এই বুঝি 4 প্রহর বেলা হলো ফকির। ওই যে ঘন্টা বাজছে, শুনতে পাচ্ছ? আচ্ছা ফকির, সন্ধ্যা তারা কি উঠেছে? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? ফকির আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে কেন? বাবা, ওরা সবাইকে সব দরজা জানলা সব বন্ধ করে রেখেছে। আমি সব খুলে দিচ্ছি। শুনলে আর কারো সাথে নাই, সে যত বড় ঢাঙর টাকা ধরবে না কেন।
মহারাজা হে নিদে হিজুয়া মহারাজা হে নিদে হিজুয়া কত রাত্রে দূত হে তালা নিদে অক্তরে যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে তখন হ্যাঁ ওনা অক্তরে মহারাজা এই গুটি ফুল কলাই দিল জ্ঞান খাতির ছত্তক্ষণ মারা বজে কোল লাগা দিয়া মহারাজা তে নিদয় হিজুয়া মহারাজা তে নিদয় হিজুয়া চারিদিকে সমস্তই যে বন্ধ, খুলে দাও যত দ্বার জানালা আছে সব খুলে দাও। বাবা হ্যাঁ কেমন বোধ করছো? খুব ভালো কবিরাজ মশাই। মনে হচ্ছে কোনো অসুখ কোনো বেদনাই আর আমার নেই। সমস্ত খুলে দিয়েছ। আমি যেন সব দেখতে পাচ্ছি। অন্ধকারের অপারকার অর্ধরাত্রে যখন রাজা আসে তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, খুব পারবো। বেরোতে পারলেই যে আমি বাঁচি। আমি রাজাকে বলবো তিনি যেন আমাকে অন্ধকারের ধ্রুব তারাটি দেখিয়ে দেন। সে তারা যেন আমি কতবার দেখেছি, কিন্তু সেটি যে করলে আমি ঠিক চিনতে পারিনি। তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখুন। ওই লোকটিকে তো এই ঘরে রাখা চলবে না। না কবিরাজ মশাই, ও আমার বন্ধু। যখন তোমরা কেউ আসনি তখন ও আমাকে রাজার চিঠি এনে দিয়েছে। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এই ঘরে রইলেন। অমর রাজা মশাই আজ স্বয়ং তোমাকে দেখতে আসছেন। তিনি তোমাকে ভালোবাসেন। তুমি তার কাছে কিছু প্রার্থনা করো। জানোই তো আমাদের অবস্থা। সে নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না পিসেমশাই। সে আমি সব ঠিক করে রেখেছি। কি চিন্তা করছো বাবা? আমি রাজাকে বলবো তিনি যেন আমাকে তার ডাকঘরে হরকরা করে দেন। আমি তার নামে চিঠি গ্রামে গ্রামে দেশে দেশে বিলি করে বেড়াবো। এমন কপাল। এইবার তোমরা সকলে স্থির হও। এলো আমি বালকের শিয়রের কাছে বসব। ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। তুমি আমার হাত জোর করে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? এরা আমার দরজা জানলা সব বন্ধ করে দিচ্ছে কেন? এখানে আমি কি করবো? তারার আলোয় আমার কি হবে? চুপ করো অবিশ্বাসী। কথা বলো না। ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে দিতে পারবো না? আচ্ছা, দাও তোমার ফুল।
বলেছে সুধা তোমাকে বলেনি অমল, সুধা তোমাকে বলেনি। কিছু কিছু আছে আমার বিশ্ববিদ্যালয় থেকে যারা নাটক নিয়ে মাস্টার ডিগ্রি করেছে বা নাটক করছে, আর কিছু আছে আমাদের স্কুলের ছাত্রছাত্রী, মেদিনীপুরের প্রত্যন্ত অঞ্চলে কিছু ছেলে মেয়ে রয়েছে যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে কাজ করেছে। তো এটা আমরা এইভাবে ভেবেছিলাম যে রবীন্দ্রনাথের অনেক নাটক নিয়ে ইতিপূর্বে যে কাজগুলো হয়েছে ডাকঘর সবচেয়ে বেশি, কিন্তু আমাদের বাঙালি মননে প্রায় সবার মধ্যে কেউ ডাকঘর করেছি, হয় স্কুল জীবনে ডাকঘর করেছি মানে অমল হয়েছি, অথবা কেউ ডাকঘর দেখেনি এমন বাঙালি কোথায় পাওয়া যায় না সারা পৃথিবীতে। এই অমলকে যে আচ্ছন্ন করে রাখে তার দুটো দিক আমাদেরকে ভীষণভাবে আলোড়িত করেছিল। এক হচ্ছে মানুষের ইনার্সিয়া মোশন, তার অন্তর্শক্তি, আর অমল সেখান থেকে তার বহির শক্তি সে বিকাশ করাতে চায়। একটা শিল্পীর যৌথ সমন্বয় এবং আমাদের যে ইনস্টিটিউট রয়েছে মেদিনীপুরে এবং কলকাতায়, সেইটার প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই রবীন্দ্রনাথের নাটককে আমাদের মতো করে ভাবার সার্থকতা পাবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। সুব্রত মাঝি, অনির্বাণ সরকার, শুভেন্দু দাস, শ্রাবস্তী ঘোষ, উদিতা মৈত্র, সুরজিৎ সরকার, রুদ্রভূষণ চক্রবর্তী, মৃন্ময় নাগ, শম্ভু সরেন, আমাদের দক্ষিণবঙ্গের ভাষায় বললো প্রহরী। এর কস্টিউম ডিজাইনটা আমাদের মেদিনীপুরের যে পাইকান বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, পাইকের বিদ্রোহ থেকে নেওয়া হয়েছিল এই কস্টিউম। তো ও আমার মেদিনীপুরেরই ছিলেন, নাটক নিয়ে মাস্টার ডিগ্রি করছে, ফেলোশিপ পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে, এখন পিএইচডি করছে আমার আন্ডারে। আমাদের উৎসবে আপনারা আসুন, নাটক সমৃদ্ধ হবে, নাটক মানুষকে আরো সমৃদ্ধ করে তুলবে এবং একতাও তার মধ্যে।
Oh
photo was taken in front of Aurora. We went to the famous river of Sundarbans. At present, the state government is planning to build a bridge over the river. সংস্থা তাদের প্রথম আমি ধন্যবাদ জানাই। যাদের এছাড়া এই ভীষণ ছাত্রগুলো তারা আগামী দিনে থাকবেন, যারা সবসময় এই প্রোগ্রামটা সাহায্য করেছে, আমাদের কি বলবো, যার নাম বললেই হয় না, রাজকুমার করণ, সঙ্গে আমাদের অনির্বাণ, বিশেষ করে অরুণ মজুমদার, অতনু। আমরা যে গিফটটি দিতে পেরেছি সেটা মেদিনীপুর শহরে অনেক কষ্ট করে বুঝেছি, পাইনি। আশা করি সবাই ভুল ত্রুটি ক্ষমা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি। সবশেষ সব জেলা সব শেষ করে আমাদের কর্মী এবার তরুণী তার দু এক কথা বলে ধন্যবাদ জানিয়ে শেষ করবে। কিছুতেই পরিচালনা করতে পারতাম না, আমাকে ভীষণভাবে সাহায্য করেছে ইন্দ্রজা। সময় মতো উপস্থিত করেছে প্রোগ্রামের আগে, ওকেও আমি ভীষণভাবে ধন্যবাদ জানাই। ভীষণ ব্যস্ততার মধ্যে এই সময়টা করেছে। প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্য এই অনুষ্ঠান, আপনারা না এই অনুষ্ঠান কখনোই সাফল্যমণ্ডিত হতো না। और तुम भी सानी 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 आ जाओ